শেষ মুহূর্তেও থামানো যাচ্ছে না বিদ্রোহীদের, নতুন কৌশল নিচ্ছে বিএনপি। বিতর্কে হ্যাঁ না ভোট ও স্বাধীনতার ঘোষক ইচ্ছু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর খবর। এক গ্রাম থেকে লটারি জিতলেন ২১ বন্ধু, প্রত্যেকে পাবেন ৮৪ কোটি টাকা। আইসিসি থেকে বড় সুখবর পেল বাংলাদেশ। এবং সর্বশেষ জানিয়ে দেব, দেশে আসার প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ, শেখ হাসিনার ফেরার খবর নিশ্চিত। এ নিয়ে থাকছে বিস্তারিত খবর। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি অন করে অল সিলেক্ট করে দিবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন আর নিউজটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর বাকি ৭ দিন। দলীয় সিদ্ধান্ত না মেনে ধানের শীষের বাইরে নির্বাচন করা স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে গলন্ধন করছে বিএনপি। এখনও অনেকেই সরে দাঁড়াতে রাজি করাতে পারেনি দলটি। ৭১ জনকে বহিষ্কার করেও নির্বাচনী লড়াই থেকে বিরত রাখা যায়নি তাদের। বিদ্রোহীদের থামানোর জন্য ধানের শীষের প্রার্থী ও মিত্র দলের প্রার্থীরা হাই কমান্ডের কাছে তদবির চালিয়ে একরকম ক্লান্ত হয়ে পড়ছেন। এমন পরিস্থিতিতে বিদ্রোহীদের সঙ্গে নতুন করে আলোচনায় বসতে পারেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জানা গেছে ৭৯টি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছেন। নির্বাচনী মাঠে বিদ্রোহী প্রার্থীরা বিএনপি প্রার্থীদের বেশ কিছু জায়গায় চ্যালেঞ্জের মুখে ফেলেছেন। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে এই চ্যালেঞ্জ ও সমস্যা ততই বাড়ছে। অনেকের শঙ্কা, এতে পাল্টে যেতে পারে ভোটের মাঠের হিসাব নিকাশ। কারো কারো মতে কিছু আসন হারানোর ঝুঁকিও বেড়েছে বিএনপির। এমন অবস্থায় দলীয় হাই কমান্ডের হস্তক্ষেপ চেয়েছে মিত্র ও ধানের শীষের প্রার্থীরা। এর ধারাবাহিকতায় বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে আলোচনা করবেন তারেক রহমান। বিএনপির নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, ৪ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভা তারেক রহমানের কয়েকটি আসনের বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে আলোচনার কথা রয়েছে। আবার বরিশাল থেকে ঢাকা ফিরে এসেও তিনি আলোচনা করতে পারেন। ধারণা করা হচ্ছে বিএনপির ছাড় দেওয়া এবং দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তা দিতে পারে বিএনপি চেয়ারম্যান। বিএনপি থেকে বহিষ্কৃত ৩ স্বতন্ত্র প্রার্থী যুগান্তরকে জানিয়েছে, নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়িয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে কেন্দ্র থেকে নানাভাবে চেষ্টা করা হচ্ছে। তবে ভোটের মাঠে অনুকূলে থাকা এবং জনগণের প্রত্যাশার কারণে তাদের পক্ষে এই মুহূর্তে সরে দাঁড়ানো কঠিন। এ প্রসঙ্গে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ধানের শীষের প্রার্থীরা নির্বাচনী মাঠে কাজ করছেন। বিদ্রোহী হিসেবে যারা মাঠে রয়েছেন তারা আমাদের দল করতেন, তাদের বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের পর তেমন আর কিছু করার থাকে না। আমরা আমাদের প্রার্থীর পক্ষে কাজ করছি। এছাড়া যারা বিএনপিকে সমর্থন করেন তারা যেন ধানের শীষে ভোট দেন, এ লক্ষ্যে দলের চেয়ারম্যান তারেক রহমান বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে ২৯১টি আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন বিএনপির প্রার্থীরা। ৮টি আসন মিত্রদের জন্য ছেড়ে দিয়েছেন দলটি। এছাড়া একটি আসনে প্রার্থিতা বাতিল হওয়ায় বিএনপির দলীয় কোনো প্রার্থী নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার ১৩তম দিনে এসে রাজনীতির মাঠ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। স্বাধীনতার ঘোষক বিতর্ক, নারীদের নিয়ে মন্তব্য এবং হ্যাঁ না ভোট ইস্যুতে প্রধান দলগুলোর নেতাদের পারস্পরিক আক্রমণাত্মক বক্তব্যে নির্বাচনী আবহাওয়ায় এখন টানটান। এর পাশাপাশি প্রিজাইডিং অফিসার নিয়োগ ও ভিএনসিসি মোতায়েন নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন জোট ও দলের প্রার্থীরা। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি বিভিন্ন জোট ও দলের প্রার্থীদের নির্বাচনী সমাবেশ ও গণসংযোগে এসব কথা বলতে লড়াই হতে দেখা যায়। ময়মনসিংহে সার্কিট হাউস মাঠে জনসভায় জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গণভোট বা হা না ভোট দাবির কড়া সমালোচনা করেন। তিনি বলেন, জনগণের ঠেলায় পড়ে এখন দলটি হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছে, অথচ আগে তারাই এর বিপক্ষে প্রচারণা চালিয়েছে। উল্লেখ্য, সোমবার তারেক রহমান গণভোটের পক্ষে জোরালো বক্তব্য দেওয়ার পরই জামায়াতে আমিরের এই বক্তব্য রাজনৈতিক কাউন্টার হিসেবে দেখা হচ্ছে। চট্টগ্রামের সমাবেশে স্বাধীনতার ঘোষণা নিয়ে জামায়াতে আমিরের বক্তব্যকে ইতিহাস বিকৃত বলে আখ্যায়িত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র শবে বরাত উপলক্ষে মিলাদ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারীদের নিয়ে নেতিবাচক মন্তব্যের সমালোচনা ঢাকতেই হঠাৎ স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জামায়াতের আসল চরিত্র স্বরূপ ও বৈশিষ্ট্য প্রকাশ পেতে শুরু করেছে এবং জাতি তাদের ভয়াবহ অন্ধকারাচ্ছন্ন ও যন্ত্রণাদায়ক শাসনের কথা কল্পনাও করতে চায় না। বেলজিয়ামের ছোট্ট গ্রাম জিনজেনের এক বেলজিয়ামের ছোট্ট গ্রাম জিনজেমে এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে। গ্রামের ২১ জন বন্ধু মিলে ইউরো মিলসের লটারি ১২৩.৫ মিলিয়ন ইউরো জিতেছেন। এই বিপুল জয়ের ফলে প্রত্যেকের হাতে এসেছে প্রায় ৫.৮ মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৪ কোটি টাকা। জয়ী ২১ জনের মধ্যে রয়েছেন পেনশনভোগী বৃদ্ধ ভাতা থেকে শুরু করে খেটে খাওয়া সাধারণ মানুষ। বাংলাদেশ নারী দলের একাধিক ক্রিকেটারকে আবারও সুখবর দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে ১৯ নম্বরে রয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন তিনি। আইসিসির নারীদের টি-20 বিশ্বকাপের বাছাই পর্বে দুর্দান্ত পারফরম্যান্সের শীর্ষে থেকে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ। বাছাই পর্বে দারুণ পারফরম্যান্সের সুবাদে র্যাঙ্কিংয়ে এগিয়েছেন একাধিক টাইগ্রেস ক্রিকেটার। মানবতা বিরোধী অপরাধ, হত্যা, রাষ্ট্রদ্রোহ ও দুর্নীতির মামলায় অভিযুক্ত হয়ে পলাতক থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতারা বর্তমানে ভারতের কলকাতা ও দিল্লিতে আত্মগোপনে আছেন। দেশটির এই দুই শহরকে কেন্দ্র করেই দল পুনর্গঠন ও রাজনৈতিক প্রত্যাবর্তনের কৌশল নির্ধারণে ধারাবাহিক বৈঠক, যোগাযোগ ও সমন্বয় চালাচ্ছে তারা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য সামনে আসছে। নিষিদ্ধ দলটি নির্বাসিত নেতাকর্মীদের বিশ্বাস পরিস্থিতি বদলে যাবে এবং খুব দ্রুতই তাদের নির্বাসনের সময় শেষ হবে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের কলকাতার শপিং মলের ভিড় ঠাসা ফুড কোর্টে কালো কফি আর ভারতীয় ফাস্ট ফুড খেতে খেতে নির্বাসিত আওয়ামী লীগের রাজনীতিকরা বসে নিজেদের রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক করছেন। প্রায় ১৬ মাস আগে বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এক গণ অভ্যুত্থানে তাকে দেশ ছেড়ে যেতে বাধ্য করেন। তিনি হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান। তার পেছনে ফেলে যাওয়া রাজপথ ছিল রক্তাক্ত। জুলাইয়ের সেই আন্দোলন দমনে তার সরকারের শেষ দমন নিপীড়নে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, প্রায় ১৪০০ মানুষ নিহত হয়েছেন। এর পরপরই তার দলের হাজার হাজার নেতাকর্মী দেশ ছাড়ে। তার দলীয় শাসনামলের অপরাধে জড়িত থাকার অভিযোগে জনরোষ ও একের পর এক মামলার মুখে পড়েছিলেন। আওয়ামী লীগের অন্তত ৬০০ নেতা ভারতের সীমান্ত ঘেঁষা শহর কলকাতায় আশ্রয় নেন, যেখানে তারা তখন থেকে আত্মগোপনে রয়েছেন।